আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের সাথে এসএসসি ফিজিক্সের দশম অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এটা আমাদের পড়ানোর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুযায়ী হচ্ছে সেটা টাইপ 10, মানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে এক একটা টাইপ বলি, ওখানের ভেতর যে ছোট ছোট টপিক থাকে ওগুলোকে আমরা কেজ হিসাবে পড়াই। তো সেই হিসাবে আমাদের টাইপ 10 এবং কেজ 1। তো কেজ 1-এ আমরা কি নিয়ে আলোচনা করব? চার্জ নিয়ে আলোচনা করব। চার্জ কথাটার নাম তোমরা শুনছো, চার্জ বা আধান। এখন এই চার্জ বা আধান কাকে বলে আসলে? দেখো, ছোট একটা সংজ্ঞা আমরা ছোটবেলা থেকে জানি আসছি যে চার্জ কাকে বলে। চার্জ বলে কাকে? যে আমরা জানি একক সময় যে পরিমাণ বিদ্যুৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহিত হয়, সেই পরিবাহিত বিদ্যুতের পরিমাণকে আমরা চার্জ বলতাম। কিন্তু আসলে সংজ্ঞাটা হচ্ছে এভাবে যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক একটা পদার্থকে ভাঙলে কি পাই? পরমাণুকে ভাঙলে আমরা কি পাই? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাই। তো পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণাগুলো আছে না, যে পরমাণুর যে মৌলিক কণা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, সেই মৌলিক ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কণাগুলার যে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, সেটাকে আমরা বলি আধান বা চার্জ। সে আধান বা চার্জের একক কি? কুলম্ব। আমরা সবাই জানি চার্জকে কুলম্ব দ্বারা পরিমাপ করা হয়। এটার মাত্রা কি? m⁻0, l⁻0, t⁻1, i⁻1। এখন এই মাত্রাটা কিভাবে আসে? মাত্রাটা আসে এই যে সূত্র থেকে, কিউ সমান সমান আইটি। আমরা এই সূত্রটা সবাই জানি। তো এখান থেকে আমরা মাত্রাটা হিসাব করি। মাত্রাটা হিসাব কিভাবে করি দেখো আমাদের, আমি সাইডে একটু দেখাচ্ছি। দেখো, এই যে কিউ সমান সমান কি আমাদের আইটি। আমরা জানি, সবাই জানি যে তড়িৎ যে প্রবাহ, তড়িৎ প্রবাহর যে মাত্রা মানে হচ্ছে আই, সে আই এর মাত্রা হচ্ছে আই নিজেই। আর টি মানে কি? সময়। তো সময়ের মাত্রাকে আমরা ফিজিক্সে মাত্রা যখন প্রকাশ করি তখন আমরা টি দ্বারা প্রকাশ করি। তো দুইটার উপরে কিছু নাই মানে ওয়ান আছে, সেই জন্য এভাবে। আর এম আর এল, এখানে তো কোনো রাশি নাই। আছে কোনো এম বা ভর বা কোনো দৈর্ঘ্য আছে? নাই। সেই জন্য এটাকে ভালো মানে আদর্শ ভাবে লেখা হচ্ছে m⁻0, l⁻0, t⁻1, i⁻1। এটা হচ্ছে আমাদের চার্জের মাত্রা। এখন চার্জ কয় প্রকার? চার্জ আমরা সবাই জানি যে চার্জ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। ধনাত্মক চার্জ কাকে বলি? যে সকল চার্জ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা ধনাত্মক চার্জ বলি, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা ঋণাত্মক চার্জ বলি। এটা আমরা সবাই জানি। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার পরে কোনো একটা বস্তুর যে অবস্থা, সেটাকে আমরা ধনাত্মক চার্জিত বস্তু বলি। ইলেকট্রন গ্রহণ করার পরে কোনো একটা বস্তু বা কণার যে অবস্থা, তাকে আমরা বলি ঋণাত্মক চার্জিত বস্তু। তো চার্জের কিছু ধর্ম আমাদের পড়তে হবে। সেই ধর্মগুলা কি? প্রথমত আমরা সবাই জানি যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী আধান পরস্পর কি করবে? আকর্ষণ করবে। অর্থাৎ একটা প্লাস আধান বা চার্জকে কি করবে? পরস্পর থেকে বিকর্ষণ করবে। দুইজন দুইজনকে বিকর্ষণ করবে। আর একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করবে। একের দিকে টানবে, একের দিক থেকে টানবে। তাহলে বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, আর সমধর্মী আধান পরস্পর কি করে? বিকর্ষণ করে। চার্জের 2 নম্বর ধর্ম হচ্ছে, চার্জ হচ্ছে সংরক্ষণশীলতার নীতি। মানে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি পড়ছি না, যে শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি নাই, শক্তির কোনো ধ্বংস নাই, শক্তি শুধু এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে স্থানান্তরিত হয়। তেমনি ভাবে চার্জেরও সৃষ্টি বা ধ্বংস কিছুই নাই। চার্জ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে শুধু স্থানান্তরিত হইতে পারে। সেজন্য চার্জ হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মানে। তারপর আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, যেখান থেকে সৃজনশীল আসে, সেই টপিকটা কি আমাদের? চার্জের বন্টন এবং কোয়ান্টায়ন। চার্জ বন্টনও হয়, চার্জের কোয়ান্টায়নও হয়। এই দুইটা টপিক নিয়ে এখন আমরা আলোচনা করব। চার্জ কিভাবে বন্টিত হয় এবং চার্জ কিভাবে হচ্ছে গিয়ে আমাদের কোয়ান্টায়ন এবং বন্টন, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। এখান থেকে বিগত বছরগুলোতে সৃজনশীল প্রশ্নে কোশ্চেন আসছে। আমরা দুইটা কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্জের বন্টন। চার্জের বন্টনে দুইটা টপিক আসে, একটা হচ্ছে আহিতকরণ আর একটা হচ্ছে আবেশীকরণ। তো আমরা প্রথমত বন্টন নিয়ে আলোচনা করতেছি। দেখো, চার্জের যে বন্টন, বন্টনের দুইটা জিনিস আমরা একটু আগে বলছি। একটা হচ্ছে আহিতকরণ, আরেকটা হচ্ছে আবেশীকরণ। এখন এই দুইটা জিনিস তোমাকে বুঝাইতে হইলে, আহিতকরণ জিনিসটা হয় হচ্ছে পজিটিভ চার্জ দ্বারা যদি কোনো কিছুকে আমরা চার্জিত করি। কোনো বস্তুকে যদি আমরা পজিটিভ চার্জ, একটা ধনাত্মক চার্জ দ্বারা যদি চার্জিত করি, তাইলে আমরা তাকে বলবো আহিতকরণ। আর আহিতকরণের একটা ফলাফল যেটা, এটা হচ্ছে স্থায়ী হবে, মানে বস্তুটা স্থায়ীভাবে চার্জিত হবে, স্থায়িত্বটা থাকবে। তাহলে আহিতকরণ জিনিসটা কি হবে? পজিটিভলি যদি কাউকে আমরা চার্জ করি,
কোনো বস্তু যদি পজিটিভ চার্জ দ্বারা প্রভাবিত হয়ে স্থায়ীভাবে চার্জিত হয় তাহলে তাকে আমরা বলবো আহিতকরণ। খুবই কনফিউশন লাগে তোমাদের, দেখো একটু ভালো করে, আহিতকরণ কাকে বলে? কোনো একটা বস্তু যদি পজিটিভ চার্জ দ্বারা প্রভাবিত হয়ে স্থায়ীভাবে চার্জিত হয় তাহলে তাকে আমরা কি বলি? আহিতকরণ বলি। আর আবেশীকরণ কি? এটা হচ্ছে ঋণাত্মক চার্জ দ্বারা ঘটে, ঋণাত্মক চার্জ দ্বারা, তবে এটা স্থায়ী না, এটা হচ্ছে তোমার অস্থায়ী, এটা হচ্ছে একটা অস্থায়ী প্রভাব, আবেশীকরণ। এটাকে ইংরেজিতে, আবেশীকরণকে ইংরেজিতে বলা হয় ইন্ডাকশন, ইন্ডাকটিভ ইফেক্ট। আর এটাকে বলা হয় কন্ডাকটিভ ইফেক্ট, বা হচ্ছে কন্ট্যাক্টে থাকতে হবে, কন্ট্রাক্ট, কন্ডাক্টিভ বলছে, কন্ট্রাক্ট ইফেক্ট বলা হয়, মানে হচ্ছে আহিতকরণ শব্দটা মানে হচ্ছে কন্ট্রাক্টে থাকতে হবে। দুইটা বস্তু যদি আরেকটা বস্তুর কন্ট্রাক্ট মানে হচ্ছে পাশাপাশি যদি আমরা লাগাই, ধরো এখানে হচ্ছে আমাদের একটা গোলক আছে, যে গোলকটা পজিটিভলি চার্জিত অবস্থায় আছে, আর এখানে আমরা একটা দণ্ড রাখলাম, কাঁচ দণ্ড, যেটা পজিটিভ চার্জিত আছে। দুইটা বস্তুকে দূরে রাখলে হবে না, দুইটাকে লাগাইতে হবে, একসাথে অ্যাটাচ করতে হবে, কন্ট্রাক্টে আনতে হবে। এই তারা এই যে কন্ট্রাক্টে আছে, এই এখন এটাকে আমরা বলবো হচ্ছে আহিতকরণ। এই অবস্থাকে আমরা বলবো হচ্ছে কি? আহিতকরণ। আর আবেশীকরণ কি? আবেশীকরণ হচ্ছে এই যে একটা পজিটিভলি চার্জ কোনো একটা বস্তু, এখানে ধরো আমরা একটা নেগেটিভলি চার্জ বস্তুকে আনলাম, আমরা কিন্তু দুইজনকে লাগাই নাই, পাশাপাশি দুইজন কন্ট্রাক্ট করে নেই, হ্যাঁ, তাদেরকে কিন্তু আমরা কন্ট্রাক্ট বা একজনের সাথে আরেকজনকে লাগানো অবস্থায় রাখি নাই, ইন্ডাকশন, ইন্ডাকটিভ ওয়েতে রাখছি, মানে একজন দুইজনের দূরত্ব আছে। এখন এখান থেকে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করবে দূর থেকে, দূর থেকে যে আকর্ষণটা করতেছে এটাকে বলা হয় ইন্ডাকশন বা আবেশীকরণ। আর এটা নেগেটিভ চার্জ দ্বারাই হয়, নেগেটিভ চার্জ দ্বারাই বিষয়টা হচ্ছে আবেশিত হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি আবেশীকরণ কি এবং আহিতকরণ কি? আবেশীকরণ হচ্ছে কি আমাদের নেগেটিভ চার্জ দ্বারা হবে এবং অস্থায়ী, মানে এটা তোমার পাশাপাশি রাখলে দূর থেকে আকর্ষণটা হবে কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না। কিন্তু আমাদের আহিতকরণ প্রভাবটা অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হবে, মানে এটা স্থায়ী ভাবে, একবার যদি তুমি আহিতকরণ করে ফেলো তাহলে সেটা ওই পজিটিভলি চার্জ দিয়ে থেকে যাবে। কিন্তু আবেশীকরণ করলে তোমার সেটা স্থায়ী হবে না, অল্প কিছুক্ষণ থাকবে, আর তাদেরকে তুমি লাগাইতে পারবে না। সেটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। শব্দটার সাথে তোমরা নতুন করে হয়তো পরিচিত হইতে পারো। কোয়ান্টায়ন, বন্টনটা তো বুঝছো, এখন কোয়ান্টায়ন জিনিসটা কি? কোয়ান্টায়ন জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে চার্জ সবসময় গুণিতক, এন গুণিতক বা পূর্ণ সংখ্যার গুণিতক হিসাবে থাকতে পারে। কোনোদিন চার্জ অর্ধেক থাকবে না, সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক থাকতে পারে, সেটাকে আমরা বলি কিউ সমান সমান এন ই। এটা হচ্ছে আমাদের কোয়ান্টায়নের সূত্র, যেখানে কিউ হচ্ছে আমাদের চার্জের পরিমাণ, এটা হচ্ছে চার্জের পরিমাণ, এখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো আমরা সবাই বুঝি, হ্যাঁ, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি আমাদের, মানে দশমিক হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, 3.2 3.1 এমন হইতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি 1 2 3 4 5 6 7 8, এগুলোকে বলে আমরা পূর্ণ সংখ্যা। আর এই যে ই মানে কি? ইলেকট্রনের চার্জ, যেটা আমরা মুখস্থ জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। কথা কি বুঝতে পারছি? তো এই কোয়ান্টায়ন যে টপিকটা, সেই টপিক থেকে আমাদের একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2020 সালে, সিলেট বোর্ড 2020 সালে আমাদের কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা হচ্ছে এমন যে আমাদের -10 কুলম চার্জে কোনো বস্তুকে যদি আমরা চার্জিত করি, সেখানে সে কতটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, মানে হচ্ছে -10 কুলম চার্জে চার্জিত বস্তু, চার্জের কোনো বস্তুতে ঠিক কতটি ইলেকট্রন থাকবে, বস্তুতে কতটি ইলেকট্রন থাকবে, প্রশ্নটা করছে। তাহলে এখানে কার মান দেওয়া আছে বলতো? এখানে কিউর মান দেওয়া আছে, কিউ সমান সমান -10 কুলম, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে কিছু না দেওয়া মানেও কিন্তু ইলেকট্রনের চার্জ তো ধ্রুবক, এটা তো কখনো চেঞ্জ হয় না, এটা তো দেওয়াই আছে, সেটা কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম। ওকে, আর এন এর মানটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে -10 কুলম চার্জের বস্তুতে কতটি ইলেকট্রন থাকবে। তো আমরা কি জানি? উই নো দ্যাট কিউ সমান সমান এন ই।
তাহলে এখান থেকে আমরা কি বের করব? এন বের করব। এন সমান সমান কি হবে? কিউ ভাগ ই। ইটা আছে গুণে, এদিক গেলে ভাগে, একটু ঘুরাই লিখলাম। তাহলে কিউর মান কত আমাদের? -10 কুলম্ব ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19, তাই না? এত কুলম্ব। তো কুলম্বে কুলম্বে কাটা যায়, -10। এখন মাইনাস হচ্ছে চার্জের প্রকৃতি বোঝায়, মাইনাসটা আমরা এখানে দিব না, এটা দ্বারা চার্জের প্রকৃতি বোঝায়। এটা কি ধনাত্মক আধান নাকি ঋণাত্মক আধান? প্রকৃতি বোঝায়। কিন্তু আমরা তো এখানে বসাবো পরিমাণ, চার্জের পরিমাণ কিন্তু 10, চার্জের পরিমাণটা 10 আর ইলেকট্রনের চার্জের পরিমাণ হচ্ছে 1.6। তো এটাকে যদি আমরা ভাগ দিই, যত আসবে, ধরলাম আমরা এখানে একটা ক আনসার আসবে, যেটাই আসুক এতটি ইলেকট্রন থাকতে পারবে, সোজা কথা। তাহলে আমরা কি অঙ্কটা বুঝছি? এখান থেকে আরো অনেক ভাবে অঙ্ক আসে। ধরো এখানে এন এর মান দিয়ে দিল, দিয়ে বলল যে কিউর মান বের করো, ঠিক আছে? অথবা আমাদের ই এর মান, ইলেকট্রনের চার্জ, এই দুইটা দিয়ে দিতে পারে, কিউ এবং এন দিয়ে আমাদের ইলেকট্রনের চার্জ জিজ্ঞেস করতে পারে। তো এই টপিক থেকে আমাদের বিগত বছরগুলোতে এই টপিকগুলো থেকে এই কোশ্চেন গুলো আসছে, ঠিক আছে? তো এতটুকু হলো আমাদের কেস 1। এবার আমরা কেস 2। তো আমাদের কেস 1 শেষ হওয়ার পর এখন আমরা কেস 2 করব। কেস 2 তে আমাদের যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে বল সংক্রান্ত। তো আমরা পদার্থের চতুর্থ অধ্যায় বল সম্পর্কে একটু জেনে আসছি, কিন্তু এখানে আমরা আসলে সেই বল নিয়ে কথা বলবো না। এখানে আমরা দুইটা চার্জকে, দুইটা পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে, দুইটা চার্জের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়াশীল হয় সেটা নিয়ে আলোচনা করব। তো ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, তারা একে অপরকে কি করবে? আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ করবে, দুই দিকে ছুটে যাবে। আর এখানে একটা পজিটিভ আধান আছে, এখানে একটা নেগেটিভ আধান আছে, তাহলে এরা তো কি করবে? দুইজনকে কি করবে? আকর্ষণ করবে, মানে একজন আরেকজনকে নিজের দিকে টেনে ধরবে। সোজা কথা হচ্ছে একজন আরেকজনকে নিজের দিকে কি করে ধরবে? টেনে ধরবে। আচ্ছা, তো এই গেল আমাদের এখন এই মধ্যবর্তী যে আকর্ষণ এবং বিকর্ষণ, সেই বলটা এখানে যদি এটাকে যদি আমরা বলি যে এটা হচ্ছে Q1 চার্জ, আর এটাকে যদি আমরা বলি এটা হচ্ছে Q2 চার্জ, তাহলে যে বলটা হবে, এই দুইটা চার্জের মধ্যে যে বলটা হবে সেটা হবে এই দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক। এখন তাদেরকে যদি একটা কথা, সিম্পল কথা চিন্তা করো, আমরা দুইটা চার্জকে যদি 1 মিটার দূরত্বে রাখি, যেমন আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, 2 মিটার নিলে আর একটু কমে যাবে না? 3-এ, 4-এ, 10-এ আরো কমে যাবে না? অনেক কমে যাবে না? তাহলে এখানে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে আমরা চার্জগুলোর যে দূরত্ব আছে, মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে যে সেই বলটা আমাদের সেই চার্জগুলার যে দূরত্ব আসে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এমসিকিউ তো অনেক আসে এই দুইটা সম্পর্ক, কথা কি বুঝছো? বলে যে দূরত্ব দ্বিগুণ করলে বল কেমন হবে, বল দ্বিগুণ করলে দূরত্ব কেমন হবে। দেখো, দূরত্বের সাথে বলের সম্পর্কটা কি? বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক না? আচ্ছা, তো এই দুইটাকে সমন্বয় করে একসাথে এইভাবে লেখা হয় যে F is proportional to Q1 Q2 divided by R square। তো এই সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য একটা ধ্রুবক লাগবে, তো সেখানেই আসে সেই কুলম্ব ধ্রুবক, যেটাকে আমরা অনেকে সি দ্বারা প্রকাশ করি, অনেকে কে দ্বারা প্রকাশ করি। সেটা হচ্ছে কে, কে ইন্টু এই যে Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে সেই আমাদের আর স্কোয়ার। এটাই হচ্ছে মূলত আমাদের কুলম্বের যে বল, সে বলের সূত্র। তো এখানে যে কে আছে, কে এর আবার স্পেসিফিক কিছু স্পেসিফিক পরিচয় আছে। কেটাকে আমরা বলি হচ্ছে কুলম্ব ধ্রুবক। কে নাম কি? কুলম্ব ধ্রুবক। আচ্ছা, তো কে যদি কুলম্ব ধ্রুবক হয়, কে এর মান যেটা সেটা হচ্ছে 1/4πε0। এটা তোমরা এখন নাও বুঝতে পারো, নবম দশমে যারা আছো, যারা আলিম বা এইচএসসি তে আসো তারা বুঝবা। নবম দশম যারা আছো তারা শুধুমাত্র এতটুকু, যেহেতু তোমাদের জন্য বলতেছি, নবম দশম তোমরা শুধু এতটুকুই বুঝবা যে 9 × 10⁹ এটা হচ্ছে আমাদের এই কুলম্ব ধ্রুবকের একক। কি বলে যে মান, আর কার যে একক সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের সেই কুলম্ব ধ্রুবকের যে একক, সেটা হচ্ছে কি আমাদের নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 1, না সরি, কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে তার একক। আচ্ছা, এখন এই যে এফ, এফ মানে কি? আমাদের সেই বল, দুইটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। কে মানে কি? আমাদের সেই ধ্রুবক, যেটার পরিচয় আমরা উপরে দিয়ে আসছি, ঠিক আছে? এখন যদি আমাদেরকে বলা হয় যে এটার মাত্রা হিসাব করতে, মাত্রা, এই আমাদের কে এর যদি মাত্রা, পরীক্ষা আসতে পারে না যে আমাদের মাত্রাটা হিসাব করতে বলা হয়, তাহলে দেখো তো নিউটন, নিউটন মানে কি? বলের মাত্রা। তো বলের মাত্রা কি জানি আমরা? যে M L T ইনভার্স 2 মিটার স্কোয়ার।
এটা কি দৈর্ঘ্যের একক না? তাহলে কি এল স্কোয়ার। কুলম ইনভার্স টু কুলম্ব, আমরা আগেই দেখে আসছি যে কুলম্বের যে মাত্রা বা চার্জের যে মাত্রা সেটা কি হয়, চার্জের মাত্রা হয় কি শুধুমাত্র আই এবং টি। তো সবগুলোকে একসাথে অ্যাড করলে কি হয়, এম হয়, এল স্কোয়ার আর একটা এল মিলে হয় এল কিউব হয়। এখানে আছে টি ইনভার্স টু আর এখানে আছে একটা টি, তাহলে কাটাকাটি গেলে আরেকটা টি ইনভার্স ওয়ান থাকে কি না, আর এখানে সাথে থাকে শুধু একটা আই। তো আমরা সুন্দর করে লিখলে এখানে হচ্ছে টি ইনভার্স ওয়ান আর এই যে আই, তাহলে এটাই হচ্ছে সে আমাদের মাত্রা। কার মাত্রা? কে এর মাত্রা। কে এর মাত্রা কি? এম এল কিউব টি ইনভার্স ওয়ান এন্ড আই। এটা হচ্ছে কার মাত্রা আমাদের? এটা হচ্ছে আমাদের কুলম্বের যে ধ্রুবক সেই ধ্রুবকের মাত্রা। তো আমরা কুলম্বের সূত্র সম্পর্কে আইডিয়া পেলাম যে আমাদের এইটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব সেই ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। এখন আমরা দেখি এটার ক্ষেত্রে আমরা কিছু নোট দেখব এই কুলম্বের সূত্র থেকে। দেখো একটু তোমরা আমাদের সাথে একটা নোট, সেই নোটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিকিউ সলভ করার ক্ষেত্রে। দেখো সেই নোটটা হচ্ছে লব্ধি বল হিসাব। লব্ধি বল, লব্ধি বল কি জিনিস দেখো। দেখো আমরা যখন আকাশে পাখি ওড়ে, পাখি কি করে, তার দুইটা ডানা একবার এদিকে ঝাপটা একবার এদিকে ঝাপটা, মানে দুইটা ডানা ঝাপটা দেয়। তাহলে সে বল প্রয়োগ করে কোন, একবার ডান ডানাতে একবার বল প্রয়োগ করে আরেকবার বাম ডানাতে বল প্রয়োগ করে, কিন্তু সে কি ডানে কিংবা বামে যায়? যায় না। তো সে যায় কোন বরাবর? মাঝ বরাবর। মানে হচ্ছে এদিকে ধরো একটা বল ক্রিয়া করতেছে, এদিকে আর একটা বল ক্রিয়া করতেছে, এবং যদি একই সাথে দুইটাকে যদি তুমি ক্রিয়া করাও, দুইটা বল, এখানে যদি একটা F1 বল ক্রিয়া করে আর এখানে যদি একটা F2 বল একই সাথে যদি ক্রিয়া করে, তাহলে আমাদের বস্তুটার সরণ F1 বরাবরও হবে না, বস্তুটার সরণ F2 বরাবরও হবে না। বস্তুটা তাহলে কোন দিকে যাবে? এই যে মাঝ বরাবর, যেটাকে আমরা লব্ধি বা আর বলি। তো এখানে আমরা F দ্বারা যেটাকে প্রকাশ করবো লব্ধি বল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের দেখো এখানে ধর একটা পজিটিভ বড় চার্জ আছে, এখানে একটা পজিটিভ বড় চার্জ আছে। তো তাদের মাঝখানে আমি একটা ছোট্ট কিউ পরিমাণ, একটা প্লাস কিউ পরিমাণ চার্জকে রাখলাম। তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? লব্ধি বলের কি ঘটনা ঘটবে? এই পজিটিভ বড় চার্জটা এই পজিটিভ ছোট চার্জটাই কি করবে? বিকর্ষণ করবে, মানে ধাক্কা দিবে। সেটা কোন বলে? ধরলাম আমরা F1 বলে। আর এই যে বড় চার্জটা সেটাও কি করবে? আমাদের প্লাস কিউকে ধাক্কা দিবে। সেটা কোন বলে? বিকর্ষণ। আমরা জানি সমজাতীয় আধানগুলা পরস্পর কি করে? বিকর্ষণ করে। তো ধাক্কা যে দিবে সেটা কোন বলে দিবে? ধরলাম হচ্ছে F2 বলে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? তাহলে তাহলে সেই লব্ধি বল বরাবর গতিশীল হবে, তাই না? লব্ধি বলটাকে আমরা যদি F দ্বারা প্রকাশ করি, দেখো তাহলে আমাদের এখানে F1 এবং F2 দুইজন কি বিপরীত দিকে না? দেখো একজন যাচ্ছে এদিকে আরেকজন যাচ্ছে এদিকে, দুইজন দুই দিকে, দেখো দুইজন দুই দিকে যাচ্ছে না, বিপরীত দিকে। সেই জন্য আমরা লব্ধি বলকে বলবো F1 মাইনাস F2। এটাই হচ্ছে তাদের লব্ধি বল। এখানে F মানে কি বুঝাবো আমরা? F মানে হচ্ছে লব্ধি বল। ঠিক আছে, F মানে হচ্ছে আমাদের লব্ধি বল। আচ্ছা, এবার ঘটনা যদি, এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা, যদি এভাবে না ঘটে 2 নাম্বার, এভাবে যদি ঘটে, সেটা কিভাবে? একটা ধরো প্লাস আধান, একটা ধরো মাইনাস আধান। এখন এই দুইটা আধানের মাঝে যদি আমি একটা ছোট্ট প্লাস কিউ পরিমাণ যদি চার্জকে রাখা হয়, তাহলে কি করবে? এই প্লাস কি করবে? এটাকে বিকর্ষণ করবে, সেটা হচ্ছে F1 বলে। কিন্তু এই মাইনাস চার্জ কি করবে? এটাকে আকর্ষণ করবে, সেটা কোন বলে? F2 বলে। দেখো তো F1 F2 দুজন একই দিকে না কেন? ঋণাত্মক চার্জটা এই পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, বিপরীতধর্মী চার্জ। তাহলে দুজনের দিক কি একই দিকে না? একই দিকে হলে আমাদের কি হয়? লব্ধিটা যোগ হয়। তাহলে এই যে F1 প্লাস F2 হবে আমাদের লব্ধি বলের মান। আমরা কি বুঝতে পারছি এই লব্ধি সংক্রান্ত যে জিনিসটা? তাহলে দেখো লব্ধি বল যদি আমাদেরকে হিসাব করতে বলা হয়, তাহলে যদি দুইটা বিপরীত দিকে হয় তাহলে আমরা কি করব? বিয়োগ করব। আর যদি দুইটা একই দিকে হয় তাহলে আমরা কি করব? দুইটা কি করব? আমরা যোগ করব। এটা হচ্ছে আমাদের লব্ধি বল। এখন এখান থেকে আরেকটা জিনিসও প্রায়শই মাঝে মধ্যে দেখা দেয় বা দেখা যায় পরীক্ষার সময় আসতে, সেটা কি জিনিস আমরা একটু দেখি। দুইটাকে যদি আমরা এভাবে দূরত্বে না রাখি, দুইটা ধরো Q1 এবং Q2 কে যদি আমরা, এটা একটু এক্সেপশনাল একটা কেস। দেখো এক্সেপশনাল কেসটা কি? একটা Q1 চার্জ, এ ধরো একটা গোলক, আর এখানে একটা Q2 চার্জ, এই একটা গোলক। দুইজনকে আমরা একসাথে করলাম, মানে স্পর্শ করলাম, বা একটা তার দ্বারা যুক্ত করে দিলাম। দুইজনকে আমরা স্পর্শ করালাম। স্পর্শ করানোর পরে তাদেরকে যেটা আমরা আবার আলাদা করে রেখে দিই, তাইলে কি ঘটনা ঘটবে? দুইটা চার্জকে আমরা একসাথে করে
আবার জায়গায় রেখে দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে? তো ঘটনা যেটা ঘটবে, ধরো এখানে আছে 50 কুলমের চার্জ, এখানে আছে 20 কুলমের চার্জ। আমার কথাটা বোঝার আগে একটা কথার উত্তর দিবে তোমরা আমাদেরকে। সেটা হচ্ছে, ধরো এখানে একটা বালতি আছে, সেই বালতিতে সম্পূর্ণ পানি আছে, আর এখানে আরেকটা বালতি আছে, সেই বালতিতে অর্ধেক পানি আছে। দুইটাকে যদি আমরা অ্যাটাচ করে দিই মাঝখান দিয়ে, এভাবে যদি আমরা সংযুক্ত করে দেই, যদি কন্ট্যাক্ট করে দিই দুজনকে, তাহলে কি হবে? কতক্ষণ পর্যন্ত পানির ফ্লোয়েশন হবে? কতক্ষণ পর্যন্ত পানি ফ্লো করবে? যতক্ষণ না পর্যন্ত দুজনের লেভেল সেম হইতেছে ততক্ষণ পর্যন্ত। তাহলে দুজনের লেভেল যতক্ষণ পর্যন্ত না সেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে? পানির প্রবাহ চলবে। সেম ভাবে আমাদের Q1 Q2 কে যদি আমরা অ্যাটাচ করে দেই, তাহলে তাদের মধ্যখানে চার্জের ফ্লো ততক্ষণ হবে যতক্ষণ পর্যন্ত না দুই দিকের চার্জ সমান হয়ে যাচ্ছে। তাহলে দুই দিকের চার্জ কিভাবে সমান হবে? আমরা কিভাবে বের করবো? এই যে Q1 প্লাস Q2 দুইটাকে যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করবো, মানে হচ্ছে গড় করব, সোজা কথা গড়। এই গড় করার ফলে যা পাবো সেটাই হবে আমাদের মোট আধান। তাহলে সেটাই হবে আমাদের সেই নতুন Q1 প্রাইম, সেটাই হবে আমাদের সেই Q2 প্রাইম। অর্থাৎ তুমি যদি দুইটা আধানকে স্পর্শ করো, এটা কোন ক্ষেত্রে? যদি আমরা স্পর্শ করি, স্পর্শ করে স্পর্শ করে যদি যদি দুইটা আধান পরস্পরকে যদি স্পর্শ করে, স্পর্শ করার ক্ষেত্রে আমাদের এই ঘটনা ঘটবে। কি হবে? দুইটা আধানকে যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আমরা নতুন যে কি হবে, স্পর্শ করার পরে যে তুমি আলাদা করে ফেললা, আলাদা করার পর নতুন ভাবে চার্জিত হবে না, আহিত হবে না? তাহলে এই Q1 প্রাইম হবে, সেই Q1 প্রাইমের মান কত হবে? এটা হবে। আর Q2 প্রাইমের মানও সেম হবে, কারণ দুজন তো লেভেল সেম হয়ে যাবে। এটা আমরা বালতির উদাহরণটা যেটা, সেটা সবচেয়ে ভালো উদাহরণ। তো এগুলা, এটা থেকে কিন্তু সৃজনশীল কোশ্চেন আসে, যে বলে যে বস্তু দুইটাকে আমরা একসাথে করে রেখে দিলাম, তাইলে তাদের মধ্যে কি পরিবর্তন হবে, মানে বলের কি পরিবর্তন হবে। আমরা একটু পরে কোশ্চেন প্র্যাকটিস করব। তো দেখো, আমরা প্রথম এতটুকু থেকে এখন আমরা একটা একটা করে এক্সাম্পল প্র্যাকটিস করব।